সেটা হচ্ছে সন্দেশখালি যে সাজানো একটা ষড়যন্ত্র, এটা ক্রমশ আরো বেশি করে সামনে আসছে। সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা যে কুৎসা, সেটা যে আসলে ঘটনা নয়, মিথ্যাচার, সরকারকে এবং তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য তৈরি, ম্যানুফ্যাকচার্ড, সেটা ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে আসছে। এক, গঙ্গাধর কয়াল, এ বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আমাদের দল গিয়েছে। তার যে ভিডিও, তাতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এটা সাজানো সাজানো। টাকা আছে এর মধ্যে, বিজেপি নেতারা আছে এর মধ্যে, মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। ফলে এই ভিডিওতে ফাঁস হয়ে গিয়েছে। এমনকি অমিত শাহ কলকাতায় পশ্চিমবঙ্গে বক্তৃতা করতে আসার সময়ও এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি, ভিডিওকে মান্যতা দিয়েছেন। এক হচ্ছে ভিডিও যেখানে বিজেপির মন্ডল সভাপতি স্বীকার করে ফেলছেন, ফাঁস করে দিচ্ছেন ষড়যন্ত্র। নাম্বার টু, মহিলারা নির্দিষ্টভাবে জানাচ্ছেন তাদের অন্য ইস্যু, কেউ হয়তো কোনো মজুরির ডিসপিউট ছিল, কারুর জমির ইস্যু ছিল, তাদের সই করানো হয়েছে আর পরে অন্য জিনিস তাতে লেখা হয়েছে। অর্থাৎ এই শ্লীলতাহানি বা নারী নির্যাতনের অভিযোগগুলো মিথ্যা। অভিযোগকারিনীদেরকে প্রতারণা করা হয়েছে, তাদের ভুল বুঝিয়ে সই করানো হয়েছে, সেটাও সামনে এসছে। এবং তৃতীয়, রেখাপাত্র পর্যন্ত বলছেন ওনাদের প্রার্থী যে রাষ্ট্রপতি ভবনে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তারা ঠিকঠাক নির্যাতিত নন। অর্থাৎ এই যে ন্যাশনাল মিডিয়াকে দেশের সামনে বাংলার মা বোনেদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তার রাজনীতি করতে গেছিল বিজেপি, সেটা সন্দেশখালির মাটি থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রেখাপাত্র বলছেন যে যাদের নিয়ে যাওয়া হয়েছিল তারা নির্যাতিতা নন। তো তাহলে 1, 2, 3 করে ফাঁস হয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র। আমাদের পরিষ্কার বক্তব্য, এর আইনি ব্যবস্থাও শুরু করতে হবে। ইলেকশন কমিশন যা করছে যা করুক, কিন্তু পাশাপাশি যদি সিবিআই এর হাতে ম্যাটার থাকে সিবিআই, যদি আইনে রাজ্য পুলিশের হাতে ম্যাটার থাকে তাহলে রাজ্য পুলিশ, যে বা যারা বাংলা বিরোধী, সরকার বিরোধী, বাংলাকে কলুষিত করার জন্য, মা বোনেদের ইজ্জত নিয়ে কলুষিত করে সস্তা রাজনীতি করার জন্য টাকার বিনিময়ে এইসব হয়েছে, এদের অ্যারেস্ট করতে হবে আজ নইলে কাল, এদের অ্যারেস্ট করতে হবে। কারণ উস্কানি দেয়া, মিথ্যা অভিযোগ, বেআইনি জমায়েত, প্ররোচনামূলক জমায়েত, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা, ধর্ষণের মামলার অভিযোগ করে মিথ্যা তথ্য এবং সাক্ষী দেয়া, প্রত্যেকটি ক্ষেত্রে আইপিসিতে নির্দিষ্ট ধারার কথা বলা আছে। সিবিআই যদি নিরপেক্ষ তদন্ত করতে যায় তাহলে সন্দেশখালিতে বেড়াতে না গিয়ে এদেরকে অ্যারেস্ট করে এই ধারা দিতে হবে। এবং আইনে যদি পারমিট করে, কোথাও যদি আইনে পারমিট করে, তাহলে রাজ্য সরকারের তরফেও আইনে যা যা পদক্ষেপ আছে সন্দেশখালী চক্রান্তকারীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা বারবার গোড়ার থেকে বলেছি যে সন্দেশখালীতে জমি নিয়ে কিছু ডিসপিউট ছিল। জমি বহু জায়গায় থাকে, থাকা উচিত নয় কিন্তু থাকে। তো জমি ডিসপিউট ছিল, কিন্তু তাতে সরকার দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। কিন্তু নারী নির্যাতন হয়নি, সাজানো, মিথ্যা। প্রথম থেকে যখন বলেছি তখন আমাদেরকে সমালোচনা করা হয়েছে, আর আজকে চক্রান্তকারীরাই ফাঁস করে দিচ্ছেন যে এখানে চক্রান্ত হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের মাধ্যমে আমি এবিপি আনন্দ চ্যানেলকেও আমি একটি অনুরোধ করব যে আপনাদের একটি অনুষ্ঠান ছিল, সেখানে এই ঘোমটা দেয়া সন্দেশখালী থেকে আসা কয়েকজন মহিলাকে কোনো একটি শোতে আনা হয়েছিল এবং আমি সেখানে আপত্তি তুলে বলেছিলাম
যে মুখ ঢেকে তো যে কেউ মিথ্যে কথা বলতে পারে, এদের পরিচয় কি, এরা কি করেছেন? তখন আমাকে সমালোচিত হতে হয়েছিল, কারণ আমি বলেছিলাম সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগটা একটা নাটক। কিন্তু এই যারা মুখ ঢেকে অভিযোগ করছিলেন সেই সময়টায় আমি প্রশ্ন তুলেছিলাম, এরা কারা? মুখ ঢেকে তো যে কেউ অভিযোগ করতে পারে। তো আমি এবিপি আনন্দ চ্যানেলকে অনুরোধ করছি আর একবার এদের নিয়ে একটা টকশো হোক। এদের নিয়ে যারা মুখ ঢেকে বিভিন্ন কুৎসামূলক কথা বলছিলেন, তার দায় দায়িত্ব নিশ্চয়ই হয়তো চ্যানেলের নয়, কারণ তারা সেই এলাকা থেকে এসছেন বলে, অভিযোগ করছেন বলে দাবি করেছিলেন। কিন্তু তাহলে আর একটা শো হোক, তা এরা বলুন যে গঙ্গাধর কয়াল কি বলছেন, রেখাপাত্র কি বলছেন, কাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেদিনকেই তো তর্কাতর্কির মধ্যে তারা একজনও বলতে পারেননি যে তাদের সঙ্গে নির্যাতন হয়েছে। সবাই তো আরম্ভ করেছেন আমি শুনেছি হয়েছে, আমি শুনেছি হয়েছে, আমি শুনেছি হয়েছে। ফলে আজকে এটা সামনে চলে এসছে, যারা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত এবং যারা যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের নির্দিষ্ট আইপিসি সেকশনে গ্রেফতার এবং বিচার এবং যথাযথ শাস্তি হওয়া উচিত। ইলেকশন কমিশনের তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারী বা গঙ্গাধর আরো কয়েকজনের বিরুদ্ধে। দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে গঙ্গাধর এই ভদ্রলোক বিজেপি করেন, তাকে এখন কেন লুকিয়ে রেখেছে বিজেপি? বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে সংবাদ মাধ্যমের সামনে সমস্ত প্রশ্নোত্তরের মুখোমুখি হতে দিক গঙ্গাধরকে। গঙ্গাধরকে লুকিয়ে রেখেছে কেন? এই গঙ্গাধর কয়াল, যিনি কথায় কথায় ফাঁস করে দিয়েছেন এই অপকম্য, তো গঙ্গাধর কয়ালকে বিজেপি লুকিয়ে রাখতে হলো কেন? গঙ্গাধর কয়াল যদি সত্য কথা বলে থাকে তাহলে তাকে আড়াল করে রাখতে হচ্ছে কেন? নিজেদের ডেরায় রাখতে হচ্ছে কেন? এত বড় ইস্যু মিথ্যাচার করেছেন, আর তার উপর দাঁড়িয়ে বিজেপির এখানকার নেতারা থেকে শুরু করে দিল্লি থেকে আসা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করছেন, তো ইলেকশন কমিশনে নালিশ করা হবে না? একটা বানানো বিষয়, একটা মিথ্যাচারের চিত্রনাট্য, সন্দেশখালিতে নারী নির্যাতন, সেটা মিথ্যা জিনিস তৈরি করেছে বিজেপিরা, আর সেটা নিয়ে ভোটে অপব্যবহার করছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে বিজেপির বক্তারা। তো সেখানে নির্বাচন কমিশনে সেখানেতে অভিযোগ করা হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। আর পাশাপাশি আমি শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশনের উচিত, যতক্ষণ না কেউ এই ভিডিওটিকে, গঙ্গাধর কয়ালের ভিডিওটিকে যতক্ষণ না কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পারছেন, ততক্ষণ নির্বাচন কমিশনের উচিত এমবার্গো জারি করা, নিষেধাজ্ঞা জারি করা। সন্দেশখালী ইস্যু কোনো বক্তা বলতে পারবেন না। মিথ্যা অভিযোগে ভোটে ব্যবহার করা আইনত অপরাধ। কোনো অভিযোগ, মিথ্যা অভিযোগকে ভোটে ব্যবহার করে মানুষকে কনফিউজ করার চেষ্টা আইনত অপরাধ। সন্দেশখালী নারী নির্যাতন যে একটা চক্রান্ত, সেখানে যে কিছু ঘটেনি সেটা আজ প্রমাণিত। সেই ভিডিওর পর ইলেকশন কমিশনের উচিত লিখিত নির্দেশ জারি করা যে সন্দেশখালী নারী নির্যাতনের এই ম্যানুফ্যাকচার্ড, বেসলেস, টোটালি ফলস ইস্যুকে কেউ তৃণমূল বা গভর্নমেন্টকে মেলাইন করার কাজে, ইলেকশন ক্যাম্পেইনের কাজে ব্যবহার করতে পারবে না। দুই, এই যে শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। কারণ শুভেন্দু অধিকারী কথায় 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 আমাদের নেতা নেত্রীদের, দলকে যাকে মুখে আসে চোর থেকে শুরু করে কুৎসিত সব ভাষা ব্যবহার করেন। আর বাংলার মানুষ যখন শুভেন্দুকে, তার চরিত্রটা জেনে গিয়েছে, তার ক্রিয়াকলাপ জেনে গিয়েছে, গতকাল তৃণমূলের একটি সভার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, মহিলারা ছিলেন, এবং সন্দেশখালী নিয়ে মিথ্যাচার করার জন্য
সন্দেশখালি নিয়ে মা বোনেদের ইজ্জত নিয়ে মিথ্যা অভিযোগ করে ভোট পলিটিক্স করার জন্য শুভেন্দু অধিকারীকে তারা প্রতিবাদ করেন এবং গো ব্যাক ধ্বনি দেন। তার উত্তরে শুভেন্দু অধিকারী যেভাবে তাদের শুয়োরের বাচ্চা শব্দটা বলেছেন, আমরা তীব্র নিন্দা করছি। এই শুভেন্দু অধিকারী কখনো বীরবাহা হাঁসদাকে বলবে জুতার নিচে থাকবে, কখন একে ওকে কুৎসিত ভাষায় আক্রমণ করবে, এটা হতে পারে না। আপনারা দেখুন, এই যে ভাষাটা অর্থাৎ এই যে বিরোধী দলনেতা শুয়োরের বাচ্চা কথাটা বলছেন, চোখের চেহারা দেখেছেন, মুখ দেখেছেন, এটা কি স্বাভাবিক? পরাজয় নিশ্চিত বুঝতে পারছেন, অবসাদ কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে। তা বলে মহিলারা সভা করছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান, আশীর্বাদ করেন, সমর্থন করেন, তারা বলছেন যে সন্দেশখালি নিয়ে এই লোকগুলো, শুভেন্দুর মতো লোকগুলো মিথ্যা ম্যানুফ্যাকচার্ড অভিযোগ তৈরি করে এরা মা বোনেদের ইজ্জত নিয়ে ভোটের রাজনীতি করতে গেছে, তাকে প্রতিবাদ করেছে, আর তাকে উত্তরে শুয়োরের বাচ্চা। এরপরে আমরা মেন স্ট্রিম মিডিয়াকে তো অনুরোধ করব, বিপ বিপ কেন দেখাবেন? শুভেন্দু অধিকারী যখন বলেন বেগম মমতা, অমুক মমতা, চোর অমুক, চোর তমুক, তখন তো আপনারা চোরে বিপ দেন না। তাহলে শুভেন্দু যখন মুখ থেকে মহিলাদের বলছে শুয়ারের বাচ্চা, বিপ দিচ্ছেন কেন? মানুষকে বিচার করতে দিন, মানুষকে বিচার করতে দিন যে বিরোধী দলনেতা কোন চেহারায় কিভাবে মহিলাদের উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করেন, মানুষ ঠিক করুন। আপনারা বিপ বিপ করে তো শুভেন্দুকে আড়াল করছেন। কেন আড়াল করছেন? শুভেন্দু যখন বাকিদের ক্ষেত্রে খারাপ কথা বলে তখন তো আপনারা বিপ দেন না। তাহলে আজকে যে শব্দটা উচ্চারণ এবং সেটা মানুষ শুনলে শুভেন্দু সম্পর্কে চূড়ান্ত নেতিবাচক ধারণা হবে, তার মানসিক অবস্থার একটা আন্দাজ পাওয়া যাবে, তার সংস্কৃতির রুচির একটা আভাস পাওয়া যাবে, সেটা বিপ দিয়ে আড়াল করছেন কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয়, হতে পারে ওখানকার স্থানীয় নেতৃত্ব, মহিলারা নিশ্চয়ই আপত্তি করলে যা যা করার করবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে যেভাবে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করছে, কখনো ধর্ষণকে মিথ্যা অভিযোগে ব্যবহার করে ভোটের রাজনীতি করা, আবার তা নিয়ে প্রতিবাদ করলে শুয়োরের বাচ্চা বলা, এগুলো শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে এই শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে। বিজেপির বাকি নেতারা কই? আজকে বিজেপির তরফ থেকেও তো দুঃখ প্রকাশ করা উচিত, নইলে তো এটা দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি দল মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলাকে প্রশ্রয় দেয়। তা বিজেপি বলুক, অন্যায় করুক, কন্ডেম করুক, প্রতিবাদ করুক যে অন্যায় কথা বলেছে শুভেন্দু অধিকারী। বিজেপি নীরব থাকলে, বিজেপি ক্ষমা না চাইলে প্রমাণিত হবে মহিলাদের সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহার এটা বিজেপি অনুমোদন করে। বিজেপি শুধু সাক্ষী মালিকদের শ্লীলতাহানিকারী ব্রিজভূষণকে লোকসভায় প্রধানমন্ত্রীদের পাশে বসিয়ে রাখে না, গ্রামে গঞ্জে মাঠের মধ্যেও মহিলাদের গালমন্দ করা হলে বিজেপি সেটা অনুমোদন করে। চল বলছি, আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মানে বলছেন যে তার শাশুড়িকে দিয়ে একজন গৃহবধূ বলছেন সাদা কাগজে সই করে নিয়ে তারপর পার্টি অফিসে নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি তো আবার বলছি, সেটা তো আমি একবার বললাম যে একটা হচ্ছে গঙ্গাধর কয়ালের ভিডিও, অন্যদিকে মহিলাদের কাছ থেকে অভিযোগ আসছে, আরো তথ্য দৃশ্য সামনে আসছে
যে ভুল বুঝিয়ে কারুর হয়তো একটা অন্য কোনো ইস্যুতে কোনো ক্ষোভ আছে, তাকে বলা হচ্ছে সই করে দিন, আমরা লিখে দেবো চিঠি, এবং সেই চিঠিটা লেখার সময় বয়ানটা বদলে ধর্ষণ, নারী নির্যাতনে চলে যাচ্ছে। পরে সেই মহিলারা জানতে পারলে আঁতকে উঠছেন এবং প্রত্যাহার করতে চাইছেন। এই নোংরামির মধ্যে তারা কেন পড়বেন? সন্দেশখালীর মা বোনেরা ক্ষুব্ধ, তাদের মান সম্মানকে একটা মিথ্যা চিত্রনাট্যে সরকার বিরোধী অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এই শুভেন্দু এবং বিজেপি। তো সেগুলো সমস্ত ফাঁস হয়ে যাচ্ছে। গ্রামে গ্রামে এটা দেখানো হচ্ছে, মানে ধরুন বীরভূমে পর্যন্ত এবং বিভিন্ন জায়গায়। তো বিজেপি যখন কুৎসার জায়গাটা সব জায়গায় নিয়ে গেছে, তাহলে ষড়যন্ত্র ফাঁস হলে সেই ভিডিওগুলো নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাইকে দেখাবেন, মানুষকে দেখাবেন এই হচ্ছে আসল ঘটনা, যেখানে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এক, বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলে দিচ্ছেন ফাঁস, তারপর থেকে তিনি গায়েব, নেই, বিজেপি লুকিয়ে রেখেছে। দুই, আরো মহিলারা বলছেন সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, অন্য অভিযোগ লেখার কথা, শ্লীলতাহানি বসিয়েছে, মিথ্যা। তিন, রেখা পাত্ররা পর্যন্ত বলে ফেলছেন রাষ্ট্রপতি ভবনে নাটক করার জন্য যাদের নিয়ে হয়েছিল তারা আসল নির্যাতিতা নন। তো ফলে এটা তো ক্রমশ প্রমাণিত হয়ে যাচ্ছে যে পুরোটাই একটা নাটক, এবং আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ডিমান্ড করছি। আচ্ছা, রাজভবনে কিছুক্ষণ আগে গঙ্গাধর কয়াল সহ বেশ কিছু জনের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর হয়েছে। সেই এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম করানোর জন্য পুলিশ কলকাতা হাইকোর্টে ব্যবস্থা নিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, তার কারণ যারা যে 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 ধারায় এগুলো হয়, আমি তো আবার বললাম, আমি সম্ভবত দুদিন আগেও আমি এই রবিবারও আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে নির্দিষ্ট আইপিসি ধারায় এই যে মিথ্যা প্রভোকেশন, এই যে বেআইনি জমায়েত, এই যে আইন শৃঙ্খলা লণ্ডভণ্ড করার জন্য প্ররোচনা, ধর্ষণের মামলার মিথ্যা তথ্য এবং মিথ্যা সাক্ষ্য, এই প্রত্যেকটা আইপিসির নির্দিষ্ট ধারা আছে, এবং অবিলম্বে এই গঙ্গাধর এবং বাকিদের এই ধারায় অ্যারেস্ট করতে হবে, এবং গঙ্গাধরের কনফেশনে যাদের নাম উঠে এসছে তাদেরকে এই মামলা ইনক্লুড করতে হবে। যেহেতু গঙ্গাধরের বয়ান থেকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এর সঙ্গে জড়িত, তাই শুভেন্দুকে এই মামলা ইনক্লুড করতে হবে। আবার যেহেতু হাইকোর্ট তাকে 7 খুন মাপের একটা রক্ষা কবচ দিয়ে রেখেছেন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আইনি ক্লারিফিকেশন গুলো পুলিশ প্রশাসন যেটা দরকার মনে পড়বে নেবে। আচ্ছা, রাজভবনে কিছুক্ষণ আগে একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সেদিনকার ঘটনার ফুটেজ, কিন্তু আদতে ফুটেজে কিছুই সামনে আসেনি, শুধুমাত্র নর্থ গেট এবং মেইন গেটের একটা ছবি দেখানো হয়েছে। বিষয়টি আদতে পরিষ্কার নয়। একই সঙ্গে বলেছে যে এই ওই ভিজুয়াল রাজ্য সরকারের কেউ বা মুখ্যমন্ত্রী, পুলিশ কেউ দেখতে পারবে না। দেখুন, একটা কথা বলি, রাজভবনের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগ উঠেছে, ফলে এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আবার অন্যদিকে যিনি অভিযুক্ত তার তরফ থেকেও আমরা কিছু বিবৃতি পেয়েছি। আমরা হঠাৎ শুনলাম ভিডিও দেখানো হবে এবং তিনি নির্দিষ্ট কিছু বাছাই লক্ষ্যে ভিডিও দেখাবেন। তো প্রথমত, যদি কেউ নির্দোষ থাকেন, আমরা আশা করব তিনি যে কোনো তদন্তকে সহযোগিতা করবেন। সেখানে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা বা রক্ষা কবচ সেটা ছেড়ে একদম পরিষ্কার বলবেন আমি যে কোনো তদন্তে প্রস্তুত, সেটা হয়নি। দ্বিতীয়, কারা ভিডিও দেখার আমন্ত্রণ পেল জানি না, কিন্তু যে ভিডিওটা টিভিতে দেখা যাচ্ছে সেই ভিডিওটার সঙ্গে তো রাজভবনের অন্দরমহলের কোনো সম্পর্ক নেই। যে ভিডিওটা টিভিতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে অন্দরমহল বা অভিযোগকারিনীর ঘটনাস্থল ভিডিও, তো সেইটা দরকার যে অভিযোগকারিনী যে ঘটনাস্থল বলছেন এবং যে স্থান কাল পাত্র বলছেন সেই ভিডিওটা তো দরকার। গেট দিয়ে কে ঢুকছে, গেট দিয়ে কে বেরোচ্ছে, এই ভিডিওটা দেখে কে কি বুঝবেন? ফলে যদি কারুর মনে হয় ভিডিও দেখাবো, তাহলে অভিযোগকারিনী যে সময়ের কথা বলছেন সেই সময় অভিযোগকারিনীর অবস্থান, অভিযোগকারীর অবস্থান এবং ওই ডিউরেশনের ভিডিওটা সামনে আনা দরকার। সেইটা না এনে যদি কেউ ঢোকা বেরোনোর পথ
সেগুলো দেখান, সেগুলো দেখানোর অর্থই বা কি, আর সেগুলো দেখার আগ্রহী বা কারুর থাকবে কি, আর সেগুলো দেখিয়ে তার কি মানে হবে? এতে দোষ নির্দোষ কোনো কিছুই আসছে না। আমার মনে হয় যারা দেখানোর উদ্যোগ নিচ্ছেন বা দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন তাদের উচিত অভিযোগকারিনী যে সময় যদি অভিযোগকারিনীর অভিযোগ খণ্ডন করাই ভিডিও প্রদর্শনের প্রাথমিকতা হয়, তাহলে অভিযোগকারিনীর অভিযোগের সময়, অভিযোগের স্থান এবং অভিযুক্তের সেই সময়ের অবস্থান, এই ভিডিওগুলি প্রকাশ্যে আনা উচিত। আচ্ছা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কৌস্তব বাগচি একটা অভিযোগ দায়ের করেছেন। তিনি বলছেন গতকাল আরামবাগের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী আমাদের প্রার্থীকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নিয়ে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ কৌস্তব বাগচি। বেসলেস অভিযোগ। ওটা যিনি অভিযোগ করেছেন তিনি গিয়ে নির্বাচন কমিশনে কথা বলে আসুন দিয়ে যান। আমাদের কোনো আগ্রহ নেই, কারণ মুখ্যমন্ত্রী কোনো আইন, নিয়ম, নির্বাচনী আচরণবিধি, রীতিনীতি কোনো কিছুই ভঙ্গ করেননি। উনি যেটা বলেছেন সম্পূর্ণভাবে সেই অংশের মানুষ, তারা সর্বাংশের মানুষের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃতি তৃণমূল কংগ্রেস দেয়। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তার সঙ্গে নির্বাচনী আচরণবিধি ইত্যাদি ইত্যাদি অনেকে এই ধরনের অভিযোগ করে নানা কারণে, বিজেপি হারবে টারবে বুঝে। রাজ্যপাল মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছেন তার সাংবিধানিক যে রক্ষাকবচ আছে সেটা মনে করিয়ে দিয়ে যাতে দ্রুত তদন্ত বন্ধ করা হয়। এইখানে আমার বক্তব্য হচ্ছে অভিযোগকারিনী তার অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগ যথেষ্ট গুরুতর। রাজ্যপাল অভিযুক্ত হিসেবে তার বয়ান জানিয়েছেন, বক্তব্য জানিয়েছেন, কিন্তু যদি কোনো অভিযুক্ত বলেন যে তিনি দোষী নন, তাহলে তদন্তেই বা আপত্তি থাকবে কেন? আর তার জন্য সাংবিধানিক রক্ষা কবচই বা দরকার পড়বে কেন? বরং যদি কোনো অভিযুক্ত নিশ্চিত হন যে তিনি কোনো দোষ করেননি, তার কাছে তো এইটা এক্সপেক্ট করব তিনি বলবেন যে আমি যে কোনো ধরনের তদন্তে আমি প্রস্তুত, আমি সাংবিধানিক রক্ষা কবচের ধার ধারি না, যে কোনো তদন্ত হোক, দেখা যাবে আমি নিরপরাধ। তার বদলে যদি কেউ সাংবিধানিক রক্ষা কবচটা বারবার মনে করিয়ে দেন, সেক্ষেত্রে তো অভিযোগকারিনীর অভিযোগের সত্যতা সম্পর্কে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে। আচ্ছা, বসিরহাটে আবাসে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে হাজী নুরুল ইসলাম। তৃণমূলের প্রতীক লাগানো হ্যান্ডবিল, ফর্ম বিলি করা হচ্ছে এই মডেল কোড অফ কন্ডাক্ট। আমি জানি না, একদম বলতে পারবো না। আবাস নিয়ে যা কথা ওটা নির্বাচন ঘোষণার আগেই হয়েছে। এরপরে তৃণমূল আচরণবিধি ভঙ্গ করে কোনো কিছু করেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। বহরমপুরে ইলেকশনের আগে আইসি বহরমপুরকে সরানো হলো, কংগ্রেস অভিযোগ জানিয়েছিল। এখন তারা বুঝতে পারছেন তৃণমূল জিততে চলেছে, ফলে শেষ মুহূর্তে মরিয়া হয়ে নানা ধরনের অপযুক্তি খাড়া করে নানা ধরনের নাটক করতে গেলে এসব করতে হয়। মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, ফলে কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন আমলা, এদের সরিয়ে কি হবে? ভোটার তালিকাটা তো বাংলার ভোটার, বহরমপুরের ভোটাররা তো বহরমপুরের ভোটার। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর প্রতি আস্থাশীল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কে কোথায় কাকে কি পাঠাচ্ছে, এতে নির্বাচন কমিশনের উপর বিজেপির প্রভাবটাই প্রমাণিত হয়, তার বেশি কিছু না। মুর্শিদাবাদে গত পরশু ভোটের পর একাধিক বাড়িতে হামলা চালানো হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বলা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে সিপিএম কে ভোট দেওয়া হয়েছে বলে একাধিক কর্মীদের বাড়িতে হামলা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সেখানে তৃণমূল জয়ের পথে আছে এবং সিপিএম কংগ্রেস মিলে তারা এমন কিছু ঘটনা ঘটাচ্ছে যাতে কালিমা লিপ্ত করা যায়, কিছু নেগেটিভ পাবলিসিটি করা যায়, সেই জন্য তারা প্ররোচনা দিয়ে কিছু ঘটনা ঘটাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এসবে জড়িত নন। দিলীপ ঘোষ বলেছেন ওসির জামা প্যান্ট খুলে নেওয়া। আরে দিলীপ ঘোষ তো এই ধরনের কথাবার্তা বলেই প্রচারে ভেসে থাকতে চান। তিনি 5 বছর মেদিনীপুরে চাষ করেছিলেন, তাকে সুকান্ত শুভেন্দুরা উচ্ছেদ করে নতুন জায়গায় পাঠিয়ে দিয়েছেন।
সেই জায়গাটা দিলীপ ঘোষের একটা দিশাহারা অবস্থা, ফলে তার ফ্রাস্ট্রেশনটা, তার কঠিন লড়াইটা এইভাবে লুজ স্টকের মাধ্যমে বারবার বেরিয়েছে, আবার বেরিয়ে যাচ্ছে। কালকের বিষয়ে কিন্তু এখনো দেশের রাজনীতিতে একটা শোরগোল ফেলছে নরেন্দ্র মোদীর বক্তব্য। নরেন্দ্র মোদী একদম প্রকাশ্য, ওটা কাল যা বলার বলেছে উনি, আর কিছু বলছেন না। আলিপুরে মনোনয়ন কেন্দ্র করে তৃণমূল এবং বামেদের মধ্যে অশান্তি, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ওখানে গিয়েছিল, সেখানেও একটা স্লোগান। আরে যখন নমিনেশন সবাই দিতে যায়, সঙ্গে লোকজন থাকে ইত্যাদি, এবং সবাই উৎসাহী কর্মীরা, সংগঠকরা থাকেন। আর তৃণমূলকে দেখলে বাকি যারা দল, তারা তো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, কারণ তারা শুধু নমিনেশনই দিতে যাচ্ছে, তারপরে তো হেরে যাবে, জিতবে তো তৃণমূল। ফলে ওই একটু হল্লা টল্লা করে যেটুকু প্রচারে থাকা যায়। রাজ্যপালের সম্মানহানি হচ্ছে, জনস্বাস্থ্য মামলা হয়েছে। এটা তো আইনের বিষয়। যদি কোনো নির্যাতিতা, তিনি, আরে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তাকে পর্যন্ত যৌন হেনস্থার মামলা ফেস করতে হয়েছে, মনিকা লিউনিস্কির মামলা। তো সুতরাং তখন তো মার্কিন রাষ্ট্রপতির চেয়ারটা সম্মানহানি হচ্ছে বলে বিচার হবে না বা প্রসিডিংস হবে না, সেরকম কোনো কথা হয়নি। আমরা সম্মান দিই রাজভবনকে, রাজ্যপালের চেয়ারকে, কিন্তু যদি কোনো নির্যাতিতা কোনো গুরুতর অভিযোগ করে থাকেন, তাহলে রাজভবনের সম্মান নষ্ট হচ্ছে বলে সেই অভিযোগকে ধামাচাপা দিতে যাওয়া, সেটাও কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়, সেটা তো ইনজাস্টিস। তাহলে নির্যাতিতারা কি তাহলে যাদের সাংবিধানিক প্রোটেকশন আছে, তারা কি যা ইচ্ছা করার ক্ষমতা থাকে? এটা তো হতে পারে না। ফলে অভিযোগ কেস টু কেস যথাযথ তদন্ত হওয়া উচিত। বলছি, দেবের বিরুদ্ধে আনন্দপুর থানায় একটা বিজেপি অভিযোগ দায়ের করেছে, যেহেতু গতকাল বলেছিলেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরের একজন বিজেপি কর্মী খুন হতে পারেন এবং তার দায় জ্ঞাপন হতে পারে। আমি বিষয়টা জানি না, মন্তব্য করতে পারবো না। কালকে দেব বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সেটা কেউ কোনো লোকালি কেউ, এগুলো সব রাজনীতি, ভোটের সময় একটা অকারণ মামলা করে দেয়া, অকারণ করে দেয়া করেছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে কংগ্রেসও আদানি এবং আম্বানিদের কাছে, আমি যা বলার কাল বলেছি, আজকে একটু বলবো। ভাঙড়ে এখনো অশান্তি অব্যাহত। আরে প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট ভাঙড়, মানে একটু আমাকে মাথাটা একটুখানি থিতু হতে দিলে ভালো হতো। প্রধানমন্ত্রী প্রশ্নের পরে যদি ভাঙড় হয়, হ্যাঁ ভাঙড়ে কি হয়েছে? এখনো অশান্তি অব্যাহত। না না, শান্তি এসে যাবে, অত্যন্ত শান্তিপূর্ণ যাবে। আচ্ছা, সৌমেন্দ্র অধিকারীর মিছিলে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সৌমেন্দ্র অধিকারী হারতে চলেছে, নিজেরা নাটক করছেন, করে তৃণমূলের ঘাড়ে চাপাতে যাচ্ছেন। এলাকার মানুষ সব জানে যে প্রাইভেট লিমিটেড অধিকারী ব্রাদার্সের ওই জমিদারি কেউ কাঁথি এলাকায় মানছেন না, ফলে ওকে প্রচারে ভেসে থাকতে গেলে এসব নাটক করতে হচ্ছে। শুভেন্দু আজকে একটা হেল্পলাইন চালু করার পোস্ট করেছে, যেখানে বিজেপি আইনজীবী ছিলেন পোর্টাল চালুকে উল্লেখ করে যে যোগ্য প্রার্থী যারা, তাদের যোগ্য যারা চাকরিহারা, তাদের ওখানে আইনি সাহায্য দেওয়া হয়। ও আগে আদি বিজেপিদের সম্মান দেওয়া হবে, তার হেল্পলাইন চালু করুক। শুভেন্দু অধিকারী বা যে দলবদলু বিজেপিরা যারা গিয়ে পৌঁছেছে, সিবিআই ইডি থেকে বাঁচতে যারা গিয়ে হাজির হয়েছে, আদি বিজেপি যারা রয়েছেন, তারা তো নির্যাতিত শুভেন্দুদের হাতে। পূর্ব মেদিনীপুর জুড়ে ইস্তফা চলছে আদি বিজেপি, কাঁথি তমলুক থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, এখানে আদি বিজেপি যারা আছেন, শুভেন্দু আগে তাদের হেল্পলাইন খুলুক, তারপর বড় বড় কথা বলবে। देखिए, गवर्नर हाउस से जो वीडियो आज रिलीज किया हुआ है, हम लोग देखा था एक एलिगेशन, एक लेडी एलिगेशन किया था ऑनरेबल गवर्नर के खिलाफ, और हमने ये भी देखा था गवर्नर साहब उनका जो बोलना था वो बोल दिया। लेकिन कल सुना गवर्नर हाउस कोई थोड़ा वीडियो रिलीज करेगा, लेकिन आज जो मीडिया में चल रहा है जो वीडियो, वो क्या है? वो तो गेट का वीडियो है। वो तो गवर्नर हाउस का अंदर में क्या हुआ था, जो एलिगेशन किया, वो एलिगेशन करने के वक्त, वो इंसिडेंट का जो वक्त है, इंसिडेंट का जो रूम है, इंसिडेंट का जो टाइम है, इंसिडेंट का जो डेट है, वो तो वो उस समय वो
जो एलिगेशन किया वो लेडी और जिसका खिलाफ एलिगेशन है उसका पोजीशन क्या है वो तो वीडियो में आना चाहिए था। वो गेट का वीडियो देख के हम लोग क्या करेगा, इससे कुछ भी साबित नहीं होता। আরেকটা সেটা হচ্ছে কি জানি ওটা ওই জগদ্দলের বিধায়ককে চোর স্লোগান প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখার সময় সোমনাথ শ্যাম তাকে চোর স্লোগান দিচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখার সময়। প্রধানমন্ত্রীর সভাস্থল উনি গিয়েছিলেন দেখতে সেই সময় সভাস্থল ঘুরে দেখার সময়। প্রধানমন্ত্রীর সভাস্থল কে দেখতে গেছিল? সোমনাথ শ্যাম ইচিরি উনি গিয়েছিলেন, সেই সময় ওনাকে চোর স্লোগান দেওয়া হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রধানমন্ত্রী তো বিজেপির হয়ে আসছেন। উনি গিয়েছিলেন, সম্ভবত উনি গিয়েছিলেন সভাস্থল ঘুরে দেখার সময়, সেই সময় ওনাকে চোর স্লোগান দেওয়া হয়েছে বলে একটা অভিযোগ। তো বিজেপির আপত্তির জিনিস। আসলে তো বাংলার মা বোনেরা চোর গতকাল শুভেন্দু অধিকারীকে বলেছে, শুভেন্দু অধিকারী তার উত্তরে শুয়োরের বাচ্চা বলে মহিলাদের দিকে তেড়ে গেছিলেন, এত কুৎসিত ভাষা ব্যবহার করেছেন। তো সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, যখন যেটাই দেখাচ্ছেন শুভেন্দু অধিকারীর মুখ থেকে মহিলাদের দিকে তেড়ে গিয়ে শুয়োরের বাচ্চা এই শব্দটা, এটাও দয়া করে দেখাবেন, ওটা বিপ বলে কেটে দেবেন না। তাহলে বিজেপি এবং শুভেন্দু কি ধরনের শব্দ ব্যবহার করে, ওরা যাকে ইচ্ছে তাকে যা ইচ্ছে বলে যাবে, আর ওদেরকে মানুষ বললে তখন শুয়োরের বাচ্চা বলে মহিলাদের দিকে তেড়ে যাবে। এই সংস্কৃতিটা ভালো করে একটু দেখিয়ে দেবেন। থ্যাংক ইউ।